আজকে আপিল কোর্টের একটা রায় ছিল। আপিল কোর্ট মানে একদম ফুল বেঞ্চ আপিল কোর্ট। আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে, একটা হাইকোর্ট। হাইকোর্টটা পার হয়ে গেলে হাইকোর্টের কোনো রায় নিয়ে যদি আরো ফার্দার কেউ কিছু আবেদন করতে চায় তাহলে সেটাকে আমরা বলি আপিল কোর্ট। আপিল কোর্টের ভিতরে আবার কথা থাকে কয়েক বিচারকের বেঞ্চ। এখনকার আপিল কোর্টটা 7 সদস্যের, 7 বিচারকের, এটাকে বলা ফুল কোর্ট। এর ভিতরে আবার যদি 2 জনের বেঞ্চ হয় হতে পারে, 3 জনের বেঞ্চ হতে পারে। 2 জনের বেঞ্চের রায় ফুল বেঞ্চে বাতিল হয়ে যেতে পারে কিন্তু আপিল কোর্টে। এনিওয়ে, আজকেরটা ছিল ফুল বেঞ্চের আপিল কোর্ট। ইস্যুটা কি? ইস্যুটা হলো ইউনিট সাহেবের যখন গঠন হয় তখন প্রেসিডেন্ট, অর্থাৎ 5 তারিখে প্রেসিডেন্ট তৎকালীন আপিল কোর্ট মানে কিন্তু এটা একদম পুরা আওয়ামী লীগের একেবারে দলবাজ আওয়ামী লীগারদের করছিল। এটা প্রত্যেকটা লোকই ছিল আওয়ামী লীগের নমিনেটেড এবং আওয়ামী লীগ করা লোক। তারা ইভেন যে বোধহয় চিফ জাস্টিস ছিল সে যখন চিফ জাস্টিস হয় এলাকার ছাত্র লীগাররা মিছিল করছিল, একটা মিটিং করছিল, সে বক্তৃতা দিচ্ছিল উদ্দেশ্যে, এরকমের করছিল। এটা সেই কোর্টের কাছে একটা পরামর্শ চাওয়া, যেটাকে 106 ধারা বলা হয়। 106 ধারায় কোন প্রেসিডেন্ট কিছু করতে যাচ্ছে, এখন তার কোন কাজটা একদম সংবিধান মোতাবেক হবে, এটা বুঝবার জন্য আগাম পরামর্শ চাইতে পারে কোর্টের কাছে, আপিল কোর্টের কাছে। আপিল কোর্ট যে পরামর্শ দিবে এটা সে শুনবে বা না শুনবে বরাবর, এটা প্রেসিডেন্টের এখতিয়ার। কিন্তু এটা ব্যাখ্যা কি সেটা সে জানতে চাইতে পারে। সেই হিসাবে চুপ্পু জিজ্ঞেস করেছিল ওই হাসিনার আপিল কোর্টের কাছে যে এখন কি তাহলে কি করবো, এখন কি একটা ইন্টারিম গভর্নমেন্ট বানানো যাবে কিনা। শব্দটা কার লাগবেন, ইন্টারিম কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, ওখানে জিজ্ঞেস করা হয় নাই তত্ত্বাবধায়ক সরকার এটা গঠন করা যাবে কিনা। না তত্ত্বাবধায়ক সরকার না ইন্টারিম গভর্নমেন্ট, কোনোটাই কনস্টিটিউশনে ছিল। কোন কনস্টিটিউশন? হাসিনা রেখে যাওয়া কনস্টিটিউশন রেখে দেন তলাই মশরাই করে উনি বাঁকা চূড়া কইরা নতুন যা শব্দ ঢুকাইছিলেন তার ভিতরে কোথাও তত্ত্বাবধায়ক সরকার শব্দ ছিল না, অন্তর্বর্তী সরকার শব্দ কোনোটাই ছিল না। বারবার বলেছি, আরেকবার মনে করে দিই, প্রত্যেকটা ইলেকশনের শেষে আগেই, মানে যদি ধরেন যে আজকে 7 তারিখে কথা একটা কোনো মাসের 7 তারিখে পুরানো সরকারের টেনিয়রটা শেষ হয়ে যাবে, তাহলে 7 তারিখে 3 মাস আগে ইলেকশন হয়ে যেতে হবে পরের বারটার, ওটাও রেডি হয়ে থাকবে। 8 তারিখে থেকে আবার নতুন সরকার শুরু হয়ে যাবে, একই হাসিনা হয় আগে শপথ নিয়ে বা পরের শপথ নেবে, হোয়াটএভার। অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ নাই কিন্তু, এবং ইলেকশনটা আগে হয়ে যেতে হবে হাসিনা ক্ষমতা থাকা অবস্থায়। ফলে মাঝখান দিকে ঢুকে পড়বে এরকম কোনো সুযোগ নেই। সেই সাথে হাসিনা যদি পদত্যাগ করে তাহলে কি হবে, মারা যায় যদি তাইলে কি হবে, ন্যাচারাল ডেথ তো সবার হতে পারে, এগুলো কোনোটাই এখন লেখা নেই। এই অবস্থায় উনি যখন পদত্যাগ করে চলে যান, হাসিনা যখন পদত্যাগ করে চলে যান, তখন চুপ্পু এই পরামর্শটা চেয়েছিলেন আপিল কোর্টের কাছে। আপিল কোর্ট রায় দিয়েছিল যে ইয়েস, ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, কোর্টে এই ধরনের কথা চালু, শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার কোর্টে এরকম চালু, মানে যা কনস্টিটিউশনে লেখা নেই, এখন অবস্থা এমন দাঁড়িয়েছে একটা কিছু করতে হবে যা কনস্টিটিউশনে লেখা নেই, সেটা করবে কিনা। এই বিষয়গুলোতে সাধারণত দেখা যায় যে তাদের আপিল কোর্ট বা সুপ্রিম কোর্টটা এটার পক্ষে একটা রায় দিয়ে জাস্টিফিকেশন দেয়, এটা নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে যেহেতু প্রয়োজনটা এত তীব্র, ফলে এটা কনস্টিটিউশনে আছে কি আসে না এটা ইম্পর্টেন্ট না, এই বলে আমরা এটাকে পাশ করে দিলাম। এই বলে তাদের সিদ্ধান্ত তারা জানিয়েছিল চুপ্পুকে যে আপনি ইন্টারিম গভর্নমেন্ট, ওর শব্দটা কিন্তু ইন্টারিম ছিল, তত্ত্বাবধায়ক ছিল না, দুটোই নাই যেহেতু কনস্টিটিউশনে। চুপ্পু স্পেসিফিক্যালি ইন্টারিম জিজ্ঞেস করেছিল এবং তারা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে বলে রায় দিয়েছিল। এই বিষয়টা নিয়ে এর আগে আওয়ামী লীগেরা নিজে তো করতে পারে না, অ্যাবসেন্ট। বিতিন কামাল হোসেন তার আইসাল কেন্দ্র গণ যত উকিল আছে তারাও একটা মানে ব্যবসায়িক চেম্বার তো আছে, সেখান থেকে পাশ করা বহুত ইনিশিয়ালা আছে। তারই ভিতরে একটা লোক হলো মহসিন রশিদ। এই লোক কামাল হোসেনের বহুত পুরনো সঙ্গীত তার চেম্বারের, এবং একটা সময় উনি গণফোরামের নেতাও ছিলেন।
পরবর্তীকাল আলাদা গণফোরাম আওয়ামী লীগ একটা বানাইছিলেন হাসিনা আমলের শেষের দিকে। উনি আবার হাসিনাদের পক্ষের কেউ না, মানে সরাসরি পার্টিজান না, কিন্তু তিনি আবার হাসিনার আমলের যে ডিজিএফআই তার হয়ে কিন্তু একটা বুটু করতেন, একটা সম্পর্ক ছিল। কখনো ওরা কিছু করাইতে চাইলে মহসিন রশিদ গিয়ে করাতে পারত, এরকম সম্পর্ক ছিল। তো সেই মহসিন রশিদ আপিলটা করছিলেন, অথবা যে আপিল করছিল তার পক্ষের উকিল ছিলেন। এখন সেটা পেশ করা হয়েছিল হাইকোর্টে, এবং হাইকোর্ট ওইটার রায় দিয়ে দিচ্ছিল যে না, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বানানো ঠিক আছে, এটা কনস্টিটিউশনে আছে কি আছে না ওইটা ইম্পর্টেন্ট না, ওই ডক্ট্রিন অফ নেসেসিটি হোয়াট এভার এটা করেছে। আর একটা শব্দ ইম্পর্টেন্ট লেখা ছিল ওখানে, জনগণ চাচ্ছে, জনগণ অভ্যুত্থান করছে, ফলে জনগণের চাওয়া আছে, সুতরাং এটা বৈধ, ভ্যালিড। এই বলে হাইকোর্ট এটাকে রিট শোনেই নেই, মানে রিটটা খারিজ করে দিয়েছে। এবার শান্তি আনা আওয়ামী লীগের, ওরা সেইটাকে নিয়ে আবার এই মহসিন রশিদকে দিয়ে এবার আপিল কোর্টে আপিল করেছিল। এইটারই কয়েকদিন ধরে আলোচনার পরে, পক্ষে বিপক্ষের আলোচনার পরে আজকে সকালে ডেট দেওয়া ছিল যে তারা আজকে রায়টা ঘোষণা করবে। সেইটা রায় দিয়েছে আজকে, এবং আওয়ামী লীগ, মহসিন রশিদ, কামাল হোসেন, গণফোরাম সবাইকে হতাশ করে দিয়ে আপিল কোর্ট রায় দিয়েছে। হাইকোর্ট যেটা বলছে ওইটা ঠিক আছে, একেবারে পানি ঢেলে দেওয়া বলতে যাবছে। কিন্তু তাহলে কি আলোচনা শেষ হয়ে গেল? আমাদের এখনকার আলোচনা না, কিছু পয়েন্ট আছে, সেই দিকটা আমরা এখন যাব। তাহলে এইটার ভিতরে আর কি কি ছিল? এখন একটা শব্দ আছে, যারা মহসিন রশিদের আপিল কোর্টে নিয়ে যাওয়াটাকে এটার বিরুদ্ধে পক্ষে দাঁড়িয়ে আর্গু করবে যারা, এরকম এমনিতেই অনেকে জানি না, খেয়াল করি না, এরকম অনেক ইস্যু আছে যেগুলোতে এনিবডি ক্যান রেইজ এ হ্যান্ড, সে পক্ষ হইতে চাইতে পারে। ফলে সবগুলো আবার টাকা পয়সা জমা দেওয়ার ব্যবস্থা করা আছে, কে টাকা দিবে, উকিল এই ধরনের একটা কথা বলবে, এগুলো থাকে। কিন্তু তবুও এই কেসটা দেখা গেছে বেশ কিছু লোক ছিল, বিএনপির পক্ষ থেকে লোক ছিল, রুল কুদ্দুস সম্ভবত, জামাতের দিক থেকে ছিল, শিশির মনে ছিল, আরো বোধহয় কেউ ছিল। ইন্টারেস্টিং হলো এক বামপন্থী ছিল। এই বামপন্থী আবার ইউনূস সাহেবের করা যে একটা কনস্টিটিউশনাল কমিশন বানানো হয়েছে, কনস্টিটিউশন কমিশনের মেম্বার ছিল এক বামপন্থী। উনিও এইখানে আমারও একটা পক্ষ আছে বললা, উনি একটা উকিল নির্দেশিলেন, একটা সিনিয়র উকিল নির্দেশিলেন। এই সব মিলে 4-5টা ছিল যারা আপিল করেছে তাদের বিরুদ্ধে। ওভারঅল এই জিনিসটারই রায় হয়েছে আজকে, এবং রায়তে বলেছি আপনাদেরকে রিচ খারিজ করে দিচ্ছে, মানে এখানেও আপিল কোর্টের আপিলটাও খারিজ করে দিয়েছে, এবং নতুন কথা বলতে চায় নাই, নতুন কথা বলা এড়ানোর জন্য ইউজুয়ালি তাই করে আপিল কোর্ট মানেই তাই, নতুন করে আবার একটা ব্যাখ্যা দিল, তখন মানে নতুন করে নতুন ভাষ্যের রায়টা দিলে পরে দেখা যায় যে আবার একটা তর্কতরি হবে, দরকার নাই, খালি বলার চেষ্টা স্পেসিফিক বলছে। হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেটা ঠিক আছে, নো তর্ক। সোজা কথাটা বলেছে, যা দিয়েছিল আমরা ওটার সাথে আছি, এবং ফুল বেঞ্চ মানে বুঝছেন, এটা সর্বোচ্চ রায় হয়ে গেছে। এরপরে আর উপস্থিত বাংলাদেশের কোর্টে আর কোথাও এটা নিয়ে কোনো আপিল করার সুযোগ আর নাই, সব শেষ। ওকে, এখন যেটা নিয়ে একটা কনফিউশন আছে, সিরিয়াস কনফিউশন। ইউনূস সাহেবের বৈধতা আছে কি আছে না, কত খেয়াল করেন। ইউনূস সাহেবের বৈধতা আছে কি আছে না, যেহেতু ইউনূস সাহেবের সরকারটা কনস্টিটিউশনে লেখা আছে এর কোনো সরকার নয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টা কনস্টিটিউশনে কোথাও লেখা নেই। এই কালে এসে তত সেটা ফেরত গেছে ঠিকই, কিন্তু অন্তর্বর্তীকাল সরকার ফেরত যায় নাই, ফলে এখনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকাল সরকার বলে কিছু নাই। খালি এটা দ্বারাও আছে, ওই 106 দ্বারা অনুযায়ী যে ব্যাখ্যাটা দিচ্ছে ওটার উপর বলতে পারেন আপনি, কিন্তু যে ব্যাখ্যাটা আবার নাই সেটা হলো ইউনূস সাহেবের টেনিওর, আয়ু কতদিন, কিছু বলা নাই। এই ক্ষমতা কি তার সম্পর্কে নানান ব্যাখ্যা আছে। কেউ দাবি করছে অন্য নর্মাল গভর্নমেন্টে যেমন থাকে ওনার তাই ক্ষমতা আছে, যদি তাই হয় তাহলে ওনার ইলেকশন টাকারও ক্ষমতা আছে, গণভোট টাকারও ক্ষমতা আছে। যদিও গণভোট আগের কনস্টিটিউশন, হাসিনা ফেলে যাওয়া কনস্টিটিউশনে গণভোট ছিল না। এইটা তত্ত্বাবধায়ক সরকারের সময় সম্ভবত, আমি ভুল না করে থাকি, এটাও আপিল কোর্ট ফেরত দিচ্ছে,
গণভোট করা যাবে, কিন্তু ইউনূস সাহেব কি গণভোট ডাকতে পারবে? এই এখতিয়ার কি তার আছে? এইসব প্রশ্নগুলো রয়ে গেছে। প্রথম কথা হলো ইউনূস সাহেব গণভোট নর্মাল ইলেকশন ডাকলে এটা হবে কিনা, কারণ ইউনূস সাহেবের টেনিওর, এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রিটিক্যাল প্রশ্ন। যদি হাসিনার পুরান কনস্টিটিউশন ধরি আমরা, তার পুরান কনস্টিটিউশনে লেখা আছে এটা তো গভর্নমেন্ট যদি বৈধ হয়ে গিয়ে থাকে তাহলে তো এটা এমনিই 5 বছর থাকবো, মানে 2029 সালে নতুন ইলেকশন হবে। ওই একই টেনিওর শেষ হয়ে যাওয়ার আগে হাসিনা 2024 সালের ইলেকশনের টেনিওরটা শেষ হওয়ার যেটা ছিল সেটা শেষের 3 মাস আগে ইলেকশন হবে। এটা হচ্ছে কনস্টিটিউশন মেনে ইলেকশন হওয়ার দিন। এখন তাহলে ইউনূস সাহেব কি এই ফেব্রুয়ারি ইলেকশন, 26শে ফেব্রুয়ারি ইলেকশন দিতে পারবে? এইটাকে বলছি আমরা, ইউনূস সাহেব কি নিজের সরকারের আয়ু কতদিন এ সম্পর্কে কিছু বলে নিয়েছেন বা এখতিয়ার ঠিক করেছেন? কবে উনি ইলেকশন দিতে পারবেন? আগে দিলে খারাপ হবে না পরে দিলে খারাপ হবে? কোনোটাই নাই। কনস্টিটিউশন অনুযায়ী ধরলে পরে এটা 29 সালে ইলেকশন হবে, নেক্সট 29 সালের আগে পর্যন্ত উনি ক্ষমতা থাকতে পারবেন। যদি আমরা ধরে নিই বিএনপি ভাষ্য অনুযায়ী, সালাউদ্দিন ভাষ্য অনুযায়ী আমাদের কনস্টিটিউশনাল কন্টিনিউটি আছে, অর্থাৎ হাসিনার কনস্টিটিউশনটার ধারাবাহিকতা আছে। এটা হচ্ছে বিএনপি ব্যাখ্যা। এই ব্যাখ্যা যদি মেনে নেই তাহলে ইউনূস সাহেবের ইলেকশন দেওয়ার ডিউ ডেট হচ্ছে 29 সাল। 29 সাল পর্যন্ত উনি ক্ষমতা থাকতে পারবেন। 7 জানুয়ারি ইলেকশন হয়েছিল, 7 জানুয়ারি থেকে 3 মাস আগে উনি ইলেকশন করবেন। এটা অফিসিয়াল কনস্টিটিউশনে যেভাবে লেখা আছে। কিন্তু তাইলে আবার অস্বীকার করা হয়ে যাবে যে আগস্টে কোনো অভ্যুত্থান হয়েছে কি হয় নাই। এটা হচ্ছে বিএনপির কায়দা, ইন্ডিয়ান কায়দা। ইন্ডিয়ানরা এটা চায় যে কোনো অভ্যুত্থান কিছু হয় না। সালাউদ্দিন একবার বলেও বসছে, তো দাবি করেও বসছে, দেখলে কিচ্ছু না, এগুলো আবেগ আপনাদের, গণভুত্থান টনভুত্থান লেখা। আমি খুব ক্ষিপ্ত হয়ে তাকে বলছিলাম যে এটা যদি হতো তাহলে তুমি সালাউদ্দিন বাংলাদেশে আইলা কেমনে? তোমার তো ওই শিলংয়ে পুচ্ছে মনে থাকার কথা, এমনকি মরে গেলেও মাটি হইতো না, এমন কথা বলছিলাম। কারণ হাসিনা পড়ছে বলে তো দেশে ফিরতে পারছে, ওনার খবর নাই, এটাকে আবেগ বলতেছে। কোন ক্ষমতা বলে আমরা হাসিনাকে উপরে ফেলাই দিলাম? কনস্টিটিউশন বলে? হ্যাঁ, কখনো ফ্যাসিস্টকে উপরে ফেলা কি কনস্টিটিউশন হবে না? হয়, ওটাই তো বিপ্লব। এই উপরে ফেলাটাই তো বিপ্লব। এখন ওটা কনস্টিটিউশন না থাকলে কনস্টিটিউশন উল্টা বাড়ায় নিতে হবে আপনাকে। কাজে একবার যখন হাইকোর্ট রাইট ডিক্লেয়ার করছে, জনগণ চাইছে মানে কি, গণঅভ্যুত্থানকে ওন করে নিছে। তাইলে এইবার বিএনপির যে দাবি আমাদের কনস্টিটিউশনে আছে, একটু ধারাবাহিকতা চলতে আছে, কি কথা সত্য না? আজকে রায়ের পরে এটা সত্য না, এই সত্য অসত্য এগুলোর ক্যাচাল কিন্তু এখনো রয়ে গেল। ফলে আজকের এই রায়টাকে নিয়ে যদি ইউনূস সাহেব কিংবা তার প্রেস সচিবদের কালকে শফিকুল বক্তৃতা দেয়, আমাদের সরকার বৈধ, ইউনূস সাহেবের ইলেকশন দেওয়া বৈধ, এগুলো সব উনি বৈধভাবে করছেন, ওনার সেই ক্ষমতা আছে, এই কথাটা নিয়ে আবার তর্ক শুরু হবে। এটা নিয়ে আর একটা আদালতে যাইতে হবে শেষ পর্যন্ত। এছাড়া অন্তত বিএনপি এবং অ্যান্টি বিএনপির লোকেরা, বিএনপির বাইরের লোকেরা এই কথা মানেন না। তা বেকার বিএনপির কথা মানলে আগস্টে কোনো গণঅভ্যুত্থান হয় নাই, এটা ধারাবাহিকতা আছে, সংবিধানের ধারাবাহিকতায় চলতে আছে। বিএনপির কথা মানি, যদি সারাদিনের কথা যদি মানি তাহলে 29 তারিখে ইলেকশন, 29 সালে ইলেকশন হওয়ার কথা। এইসব বিষয়গুলো কিন্তু রয়ে গেল। যদিও কেউ আকার ইঙ্গিতে মনে করতে পারে যে আজকের ইউনূস সাহেবের পক্ষে রায় দিয়েছে মানে ইউনূস সাহেব তো সবকিছু ঠিক আছে, এটা কনস্টিটিউশনাল ধারাবাহিকতা, এই তর্কটা কিন্তু মিটে নাই। ইউনূস সাহেব কি কনস্টিটিউশনাল ধারাবাহিকতার সরকার নাকি গণঅভ্যুত্থানের সরকার? এই তর্ক মিটে নাই, আদা মিটছে আদা মিটে নাই। এই কথাটা যেন আমরা খেয়াল রাখি। আপাতত এতটুকুই। থ্যাংক ইউ।